প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে যে দুজন অতিথি অংশ নিচ্ছেন, একজন হলেন ডক্টর সায়ন্ত শাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক, আরেকজন হলেন মাহবুব মুর্শিদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। আপনাদের দুজনকে স্বাগত। আপনারা দুজনেই জানেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বড় সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে নানান দিক উঠে এসেছে এবং সেখানে উনি কিছু স্পষ্ট কথাও বলেছেন নানান বিষয় নিয়ে। তবে একটি বিষয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হচ্ছে, সেটি হলো উনি ওই সাক্ষাৎকারে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বোচ্চ শব্দটা ব্যবহার করেছেন 4 বছর অথবা তার চেয়ে কম হতে পারে। এই বক্তব্যটা নিয়ে কিছু বিতর্ক এবং সন্দেহ তৈরি হয়েছে, এটা সত্য। এবং একই সময়ে জাতির উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণেও রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং তাদের সমমনা দলগুলো, তারা একটা নির্বাচনী রোডম্যাপ, যেটা বারবার আকাঙ্ক্ষা ছিল তাদের, সেই বিষয়ে একটা অন্তত একটু ধারণা দিবেন বা কিছু একটু উল্লেখ করবেন, এরকম প্রত্যাশা ছিল। ফলে একই সময়ে তিনি নির্বাচনী রোডম্যাপ বিষয়ে যখন কিছুই বললেন না, আবার এই আল জাজিরাকে যখন বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছর বা তার কম, কোনোভাবেই 4 বছরের বেশি না, এরকম হয়েছে, তখন একটু ভুল বুঝাবুঝি এবং কিছু সন্দেহ কিন্তু তৈরি হলো। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি আবার ব্যাখ্যা করে বলেছেন যে তিনি তা 4 বছর হবে এমন কিছু বলেননি। কিছু সংবাদ মাধ্যম ভুল করে বা ভুল অনুবাদ করে এরকম হেডলাইন করেছে। কিন্তু এইখানে প্রধান উপদেষ্টার বাকি যেই বক্তব্য, তার বক্তব্যের যে টোন, সেটা যদি একটু বোঝার চেষ্টা করি, যে তিনি বলছেন যে তারা স্থায়ী সরকার না, নিয়মিত সরকার 5 বছরের হয় এবং নতুন যেই সরকারের মেয়াদ, এটা মানুষ কম চায়, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটাই 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এরপর তিনি বলছেন যে যদি রাজনৈতিক দলগুলো চায় সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটা করা হবে। মানে এইখানে একটা টুইস্ট দিলেন তিনি। রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায়, তাইলে এই দায়টাও রাজনৈতিক দলের উপর তিনি একরকমভাবে কৌশলে ঠেলে দিলেন। তারপর বলছেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে তিনি 4 বছর থাকছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি তা বলিনি যে 4 বছর, আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তবে আমাদের উদ্দেশ্য তা নয়, আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। কিন্তু এরপরে সংস্কার নিয়ে তিনি আবার বলছেন যে পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে, মানুষ নতুন কিছু চায়, সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে, এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে। এর লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরে তিনি বলেছেন 2টো প্রক্রিয়া একসঙ্গে চলছে, নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি। এবং তিনি বলছেন নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমরা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাইছি তোমরা কি এখনই নির্বাচনে যেতে চাও, নাকি এসব সংস্কার শেষ করা হোক সেটা চাও। তার মানে তার যে সংস্কার, পুরো সংস্কার শেষ করার যেই আকাঙ্ক্ষা বা প্রত্যাশা বা প্রত্যয়, এবং মানুষের কাছে প্রশ্ন করছেন যে সব সংস্কার শেষ করতে চাও নাকি নির্বাচন চাও। রাজনৈতিক দলগুলোকে প্রশ্নের মুখে ঠেলে দিলেন যে তারা কি সংস্কার চায় না সংস্কার বন্ধ রেখে নির্বাচন চায়। তার মানে তার ভেতরের যে আকাঙ্ক্ষা, সেটা এই সব বক্তব্যে এটা প্রতীয়মান হয় যে 4 বছর বা তার কাছাকাছি এরকম একটা প্ল্যানিং হয়তো প্রকাশ্যে না বললেও থাকতে পারে। তা থেকে যেহেতু নির্বাচনী রোডম্যাপ পাওয়া যায়নি এবং বক্তব্যটা এইরকম আসছে, পুরো বক্তব্যের মিনিং যা দাঁড়ায়, সে কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়েছে। যদি সরকার মনে করে যে তারা সংস্কার কি করবে, সেই রূপরেখা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে, যে রাজনৈতিক দলগুলো তো সংস্কার চায় বলেই বিএনপি এবং তাদের সমমনা দলগুলো মিলে কিন্তু 31 পয়েন্ট সংস্কার প্রস্তাবনা তারা লিখিত আকারে পেশ করেছে। এবং লিখিত আকারে যে প্রস্তাবনা পেশ করেছে আপনি মিলিয়ে দেখেছি আমি, যে এই সরকার বর্তমানে যে কয়টা কমিশন গঠন করেছে, সব কয়টা কমিশন এই নামেই প্রায় হুবহু ওই বইয়ের মধ্যে আছে যে এই কমিশন হবে। এইবার বিএনপি যেহেতু অন্যতম প্রধান রাজনৈতিক দল এবং তাদের জনগণের ভোটে ক্ষমতা আসার সম্ভাবনা বেশি, এটা সবাই বুঝে,
তারা তো চাইতেই পারতো আমরাই ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, যেহেতু সুতরাং আমরা এসে আমাদের অধীনেই নির্বাচন করব এবং আমরা ক্ষমতা ছাড়তে চাই না। সেই আকাঙ্ক্ষা না থাকার কারণেই তারা আগাম বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবো। তার মানে তাদের কিন্তু জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটা নিজেদের ক্ষমতা আঁকড়ে থাকার পক্ষে যায় না। তারা বলছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে, তারা বলছে 70 অনুচ্ছেদ সংশোধন করবে, তারা বলছে 2বারের বেশি প্রধানমন্ত্রী পরপর থাকতে পারবে না। এই আকাঙ্ক্ষাগুলো তো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, এই সংস্কার। ফলে সরকারের জন্য একটা উপাদান কিন্তু অলরেডি বিএনপি এবং তাদের সমমনা দলগুলো হাতে তুলে দিয়েছে, যেগুলি আমরা চাই। সরকারের কাজ এখন সহজ, তারা শুধু এই দলগুলোকে ডেকে বলবে যে তোমরা নিজেরাই লিখিতভাবে অঙ্গীকার করেছো এইসব সংস্কার করবার জন্য, আমরা সেগুলিতে হাত দিয়েছি। এর কতখানি করলে নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন এবং সে পর্যন্ত আমরা সমঝোতার ভিত্তিতে আগাই, দেখা যাক। সমস্যা হচ্ছে সরকারের তরফ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ ব্যাপারে খোলামেলা কথা হচ্ছে না। ফলে খোলামেলা কথা হলে এই যে কিছুটা ভুল বুঝাবুঝি, কিছুটা ভিন্ন মত আমরা দেখতে চাই, এটা হয়তো নিরসন হয়ে যেত। এটা খুব বিগ ডিল না। মাহবুব মুর্শিদ, প্রধান উপদেষ্টা আল জাজিরার সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে কিন্তু সেটা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে এবং আমার কাছে মনে হয় যে তিনি সেখানে 4 বছর থাকার কথা আসলে বলেননি। তিনি প্রাথমিকভাবে যেটা দুইটা জিনিস মানুষ মিক্স করে ফেলেছে, সেটা একটা তিনি বলেছেন যে এখন যে নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছর হয় সেটা 4 বছর হতে পারে, যদি সংস্কার হয় এবং সবাই একমত হয় তাহলে সেটা 4 বছর হতে পারে। এবং যখন এই অন্তর্বর্তী সরকারের মেয়াদের প্রসঙ্গ উঠেছে সেটা হবে 4 বছরে কম। আমরা জানি যে সমাজের নানান জায়গা থেকে কিন্তু প্রস্তাব উঠেছে যে এই সরকারকে কেউ বলেছেন 3 বছর থাকতে পারে, কেউ বলেছেন 18 মাস থাকতে পারে, কেউ বলেছেন 2 বছর থাকতে পারে, নানান রকম প্রস্তাব এসেছে। সেটা 4 বছরের কম হবে এটা নিয়ে কিন্তু সবাই মোটামুটি একমত যে এর বেশি যাবে না। সেটা 2 বছর হবে কিনা বা 3 বছর হবে কিনা সেটা নির্ভর করছে কিন্তু সেই সংস্কার কার্যক্রমের উপরে। এখন সংস্কার কার্যক্রমগুলো আমরা কেন একটা প্রত্যাশা করছি যে এই সরকারি সংস্কার কার্যক্রমের একটা বড় অংশ শেষ করুক? কারণ আমাদের যে অতীত অভিজ্ঞতা, বাংলাদেশের জনগণের অতীত অভিজ্ঞতা বলে যে রাজনৈতিক দলগুলো, যেমন 90 দশকের এরশাদ বিরোধী আন্দোলনের সময়, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে 3 জোটের রূপরেখা তৈরি করেছিল, কিন্তু তারা সেই 3 জোটের রূপরেখার মধ্যে কিন্তু স্থিত থাকতে পারেনি। পরে দেখা গেছে যে সেই অঙ্গীকার তারা বাস্তবায়ন করেনি। এখন জনগণের মধ্যে, সিভিল সোসাইটির মধ্যে, বুদ্ধিজীবী সাংবাদিকদের মধ্যে একটা কিন্তু এখন কমন দাবি আমরা দেখি যে এই সরকার যেহেতু আছে এবং এই সরকারের শীর্ষ পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি আছেন, ফলে তারা এক্সপেক্ট করছে যে সংস্কারের একটা বড় অংশ যেন এই সরকারই বাস্তবায়িত করতে পারে। প্রধান উপদেষ্টা বলছেন যে আপনারা যদি সংস্কার না করে নির্বাচন চান আমরা সেটা দিব এবং সেক্ষেত্রে মেয়াদ কম হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে কি যে বিএনপি, জামাত বা গণতন্ত্র মঞ্চ, অন্যান্য সমস্ত রাজনৈতিক দল কিন্তু সংস্কার বিষয়ে একমত। যেমন বিএনপির ক্ষেত্রে যেটা সায়ন্ত ভাই বললেন যে 31 দফা তারা প্রণয়ন করেছে এবং নির্বাচনের 7 জানুয়ারির যে একতরফা নির্বাচন, সেটার অনেক আগেই কিন্তু তারা 31 দফা প্রণয়ন করেছে, সেখানে তারা সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে। এখন আমার কাছে যেটা মনে হয় এটা নিয়ে তো দ্বিমত নাই, বিএনপিও সংস্কার চায়, এই সরকারও সংস্কার চায়। এখন আমরা যদি বলি যে আমরা কি এই সরকারকে, বিএনপি যে সংস্কারটা করবে সেই সংস্কারটা যদি এই সরকার করে দেয়, এখানে বিএনপির তো আপত্তি থাকার কথা না। রাজনৈতিক দলগুলো সংস্কারের পক্ষে আপনি বলছেন, আমরা মনে করি তারা সংস্কারের পক্ষে। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, এই সংস্কার কতদিন ধরে চলবে? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বিএনপি কিন্তু অনেক জোরে সোরে বলছে। এখন এই সরকার যদি সংস্কার করে তাহলে কিন্তু প্রথম নির্বাচনের পরেই আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পেয়ে যাব। কিন্তু এই সরকার যদি সংস্কার না করে বিএনপির জন্য অপেক্ষা করে, বিএনপি আসবে, নির্বাচিত হয়ে এসে পার্লামেন্ট গঠিত হবে, সেই পার্লামেন্টে পাশ হবে, তারপরে কিন্তু আমরা 5 বছর পরে বা একটা টাইম পিরিয়ডের পরে এই বিষয়ে বিএনপির আপত্তি নেই, কিন্তু আপত্তিটা ওই জায়গায়, সেটা হলো
আসলে কতদিনের সংস্কারটা শেষ হবে? আচ্ছা, সেই সংস্কারটা কিন্তু আমরা যারা আলোচনা করছি, আমরা সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা, নানাভাবে যারা আলোচনা করছি, তারা কি এরকম একটা টাইম পিরিয়ড সেট করে দিতে পারছি যে এই সংস্কারের জন্য এতদিন সময় লাগবে? সেটা কিন্তু আমরা পারছি না। আমরা বলছি কি যে সংস্কার কমিশনগুলো কাজ করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে, কমিশনগুলোও বসবে, সরকারও প্রধান উপদেষ্টার সঙ্গেও তাদের বৈঠক হচ্ছে নিয়মিতভাবে, এবং তারাও তাদের কথা বলছে, এবং পাবলিক অপিনিয়ন তৈরি হচ্ছে, মিডিয়ায় কিন্তু কথাবার্তাগুলো আসছে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটায় আসলে আমরা কি এটা বলতে পারছি যে 6 মাসের মধ্যে এটা করা সম্ভব বা 1 বছরের মধ্যে করা সম্ভব? এখন আমি যেটা বলতে চাই যে আমরা হলো সংস্কারের মাত্রাটা তো নির্ধারণ করতে পারিনি। যেমন শুধু সংবিধানের কথা যদি বলেন, সেই সংবিধানে আপনি এই সংবিধান পরিবর্তন করতে চান না প্রয়োজনীয় সংস্কার, দফাগুলো সংস্কার করতে চান, এটা নিয়ে কিন্তু একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হতে হবে, রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় আসতে হবে। এখন এই অভ্যুত্থানের 3 মাস হয়েছে, এখনও কিন্তু রাজনৈতিক যে ট্রেন্ড, মানুষের কথাবার্তা যার যার মতো করে শেষে কিন্তু তার দিকে টানতে থাকবে। ডক্টর সায়ন্ত শাখাওয়াত, আসলে এই সাক্ষাৎকার নিয়ে যাই বলা হোক না কেন, সেখানে সরকারের মেয়াদের 4 বছর সেরকম একটা কথা রয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারেরও কিন্তু 4 বছর লেগে যেতে পারে অথবা তার কম লেগে যেতে পারে, দুটো কথাই কিন্তু স্পষ্ট। এখানে আসলে আমরা ব্যাখ্যাটা ঠিক ওইভাবে মেনে নিতে পারছি না, কারণ হলো দুটো কথাই রয়েছে এবং দুটোই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বলেছেন। এবং আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াতে কথা বলা অভ্যস্ত একজন মানুষ, উনি কোনো কথাই স্পষ্ট ছাড়া বলেন না। এখন প্রশ্ন হলো যেটা বিএনপির মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে বলবো মনে হয়েছে, সেটা হলো এই দলটির যে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, উনি কিন্তু এই সাক্ষাৎকারের ব্যাপারে একটা প্রতিক্রিয়া দেখিয়েছেন। উনি বলেছেন যে এত লম্বা সময় কেন, মনে হচ্ছে কোথাও ঘাপলা আছে, এবং উনি বলেছেন সরকারের কোথাও কোনো মাস্টার প্ল্যান আছে কিনা এটা আমাদের ভাবিয়ে তুলছে। বিএনপি কেন, সব রাজনৈতিক দল তারা প্রতি মুহূর্তে একটা ক্যালকুলেশনের মধ্যে তাদের থাকতে হয়। শেখ হাসিনার মতো এত বড় ফ্যাসিবাদ এই কয়েকদিনের গণ অভ্যুত্থানে এইভাবে পালিয়ে যেতে হবে, এটা কি আপনি আমিও ভেবেছিলাম তার 2 সপ্তাহ আগে? পালিয়ে গেল তো, তাই না? আবার 111 সরকার যে ওইভাবে এসে 2 বছর থাকবে এবং 2 নেত্রীকে জেলে নিবে, এটা কি 111-এর আসার 1 সপ্তাহ আগেও আমরা কেউ ভাবতে পেরেছিলাম যে 2 নেত্রী, প্রধান 2 দলের 2 নেত্রী জেলে যাবে? সুতরাং বাংলাদেশ হচ্ছে এ ল্যান্ড অফ আনপ্রেডিক্টেবিলিটি। অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে অনেক কিছু ঘটে যায়। এখন কার মনে কি আছে সেই বিবেচনায় নিয়ে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, অতীতে ক্ষমতায় ছিল, ভবিষ্যতে জনগণের রায়ে আবার ক্ষমতায় আসার প্রত্যাশা রাখে, তাদের তো নানান রকমের ক্যালকুলেশন থাকবে, উৎকণ্ঠা থাকবে, প্ল্যানিং থাকবে, ওগুলো থাকতেই হবে। না থাকলে বুঝতে হবে বিএনপির রাজনীতি নেই। এই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার, যে সংস্কারটাকে খুব বড় করে যখন দেখিয়ে এটাকেই মুখ্য করে তোলা হচ্ছে, সেইখানে তো অনেকের আপত্তি আসবার কথা। আজকে আমরা এই আলোচনায় দেখেন, এই যে এতক্ষণ ধরে আলোচনা করছি এই সংস্কার, এই বিষয় নিয়ে প্রায় রেগুলারই একই আলোচনা করছি। আমার দেশের মানুষের দ্রব্যমূল্য হওয়া উচিত এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমার দেশের মানুষের নিরাপত্তা, সেটা হওয়া উচিত আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমার দেশের মানুষ এই যে যখন তখন যে আন্দোলন হচ্ছে, এটা বিশ্ববিদ্যালয় চায়, ওই গার্মেন্টস নেমে যাচ্ছে, সব হচ্ছে, এদের কি করে আপনি শান্ত রাখবেন, কি করে ঐক্যবদ্ধ হিসেবে এগিয়ে নেবেন, উন্নয়নের দিকে এগিয়ে নেবেন, পাশাপাশি সংস্কার। এখন মূল এজেন্ডা যদি সংস্কার নিয়ে সারাক্ষণ বলতে থাকি আমরা, এবং এটাকে দীর্ঘমেয়াদী হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে থ্রো করি, তাহলে তো সন্দেহ তৈরি হবেই। আপনি দেখেন, শুধু সংস্কার করলেই তো হবে না, রাজনৈতিক শক্তিগুলোকে যদি ধারণ করাতে না পারেন এটা, তাহলে এই সংস্কার অর্থহীন। 111 সরকারের সময় নির্বাচন কমিশন সংস্কারের জন্য ব্যাপক ভিত্তিক কর্মসূচি নিয়েছে বলে তখন আমরা শুনেছিলাম, এবং তখনকার একজন নির্বাচন কমিশনার কিন্তু এই সরকারের উপদেষ্টা হিসেবে আছেন, তিনি কিন্তু অকপটে বলেন তারা অনেক সংস্কার করেছেন। সেই 111 সরকারের নির্বাচন কমিশনকে ওই সংস্কার কি শেখ হাসিনার বিনা ভোটের সরকার গঠন, কিংবা রাতের ভোটের বা ডামি ভোটের বা 5% ভোটকে 45% দেখানোকে রোধ করতে পেরেছে ওই সংস্কার? পারেনি। কারণ রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় এসে আওয়ামী লীগ ওই সংস্কারগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে, তারা ধারণ করেনি। সুতরাং আমি যেটা বলি সেটা হচ্ছে,
রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব রেখে, বৈরিতা রেখে দুই পথে চলে সংস্কার করে লাভ হবে না। সংস্কার করতে হলে রাজনৈতিক দলগুলো, যেটা বললেন মাহবুব মোর্শেদ ভাইও, তারা তো চায়, তারা চায় না এমন না, কিন্তু কতটুকু করলে উভয় পক্ষেই উইন উইন মনে করবে, জনগণ উইন করবে, এবং এটা একটা চলমান প্রক্রিয়া। সংস্কার তো শেষ বলতে কিছু নাই, যতদিন পৃথিবী আছে ততদিন সংস্কার চলবে। সেই জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যেটুকু দরকার সেটা অগ্রাধিকার দেন। ডক্টর সায়ন্ত, আমার মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো আসলে সংস্কারের বিপক্ষে নয় চূড়ান্তভাবে, এবং কি কি সংস্কার হবে সেগুলোর তত বিপক্ষে নয়, কিন্তু মূল সংকটটা হয়ে দাঁড়িয়েছে সময়। এই জন্যই তো রোড ম্যাপ চাচ্ছে। আজকে প্রধান উপদেষ্টা 4 বছরের ইঙ্গিত করছেন অস্পষ্টভাবে, সবাই উৎকণ্ঠিত হচ্ছে, হওয়াই স্বাভাবিক। এখন তিনি যদি তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলতেন যে আমি এতদিনের মধ্যে আমরা নির্বাচন কমিশন গঠন করব, এতদিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ হবে, এবং হালনাগাদ হওয়া সম্পন্ন হওয়ার এতদিনের মধ্যে নির্বাচন হবে বলে আমরা আশা রাখছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অচিরেই আমরা এ বিষয়ে কথা বলবো, এরকম একটা ধারণাও যদি দিতেন, তাহলে তো এই 4 বছর এটা আলোচনার পাত্তাই পেত না, কেউ এটা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করতো না। কিন্তু সরকার একটা হ্যাজি অবস্থানে আছে, অস্পষ্ট অবস্থানে, মানে ওই যে 4 বছর হতে পারে, কম হতে পারে, কম হবে, রাজনৈতিক দলগুলো না চাইলে করব না সংস্কার, চাইলে করব, কিন্তু দেশের মানুষ সংস্কার চায়। এই বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, ছোট দলও বক্তৃতা দেওয়ার সময় যেরকম বলতো 18 কোটি লোক আমাদের পক্ষে। শেখ হাসিনা যে ভোট ছাড়া আসতো, সেও বলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে, 18 কোটি লোক তাদের পক্ষে। বিএনপি, জামায়াত ইসলামী, অন্য তারা বক্তৃতা দেয়, 18 কোটি লোক তাদের পক্ষে। এটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু এই সরকার তো এই রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো কারণ নাই। জনগণ চায়, আপনি বলেন কিসের বেসিসে? আপনি গণভোট দিয়েছেন, কোনো সার্ভে করেছেন, গ্রহণযোগ্য সার্ভে, কিংবা কিসের ভিত্তিতে? সুতরাং এইসব জনগণের উপর সব দায় না চাপিয়ে দিয়ে, যে জনগণ চায়, জনগণের প্রত্যাশা, এটা জনগণের প্রত্যাশার দিয়ে চাপিয়ে এনে দিয়ে আপনি যৌক্তিকভাবে বলেন এই দেশের ভবিষ্যতের জন্য, এই দেশটাকে পুনর্গঠন করবার জন্য এই সংস্কারগুলোর দরকার। আমরা পণ্ডিত মানুষ, আমরাই জানি এটা দরকার, জনগণ চাবে, আমরা বললে জনগণ এটা মানবে। সুতরাং জনগণ চায়, এটা বলে চাপানোর দরকার নাই, এটা দরকার দেশের সাথে। এবং এই চাওয়াটা রাজনৈতিক শক্তিগুলো চায় কিনা, যদি চায় তাহলে কতদিনের মধ্যে কতটুকু সংস্কার করলে তারা এটাকে ধারণ করবে এবং ভবিষ্যতে এটা মেনে চলবে, এটা চেঞ্জ করবে না। তারা সে অঙ্গীকার করুক, প্রকাশ্য অঙ্গীকার করতে হবে, এবং সেই অঙ্গীকার ভঙ্গ করলে জনগণ জবাব দিবে। কিন্তু সেরকম কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে এই সরকারকে আসতে দেখছি না। রাজনৈতিক দলগুলো দাবি করছে, সে বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না। প্রধান উপদেষ্টা সহ অনেকেই বলছেন যে রাজনৈতিক শক্তি না চাইলে হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, বিএনপি চায়নি বলে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, বিএনপি চায়নি বলে নিষিদ্ধ হচ্ছে না। সেই আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতায় থাকতে সব কিছুই যেটা যেটা তাদের প্রশ্নের মুখে পড়তো, বলতো এটা জিয়াউর রহমান করেছে, জিয়াউর রহমান করেছে বলে এটা বহাল আছে, জিয়াউর রহমানের সব খারাপ, শুধু ওইটাই ভালো হয়ে গেল। কারণ বিএনপি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নাও চেয়ে থাকে, স্পষ্ট বলেনি যে চাই না, তাদের একটা রাজনৈতিক বক্তব্য ছিল। সরকার যদি মনে করে যে নিষিদ্ধ করতে চায়, সে বিষয়ে জনমত গঠন করুক। এই ক্ষেত্রে সরকার বলতে পারে না যে দেশবাসী চায় নিষিদ্ধ করা, ছাত্ররা চায় নিষিদ্ধ করা, আমরা নিষিদ্ধ করব। এইখানে একটা কৌশলগত অবস্থান। ফলে এই কৌশলের খেলা, রাজনৈতিক দলগুলো যে কৌশলের খেলা খেলে, একই কৌশলের খেলা যদি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখা যায়, তাহলে দূরত্ব বাড়াবে। রাজনৈতিক দলকেও সহনশীল হতে হবে। বারবার তারেক রহমান বলছেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এদের সফল করতেই হবে। এটা তো বিএনপির টপ লিডারশিপের অঙ্গীকার এবং তার বক্তব্য এটা। সেই ক্ষেত্রে এই সরকার যদি এই কথাকে ভিত্তি ধরেও আগায় যে আপনারা তো চান আমরা যাতে ব্যর্থ না হই, আমরাও চাই আমরা ব্যর্থ না হই, এখন সেই সফলতা কি কি করলে সফল হব সেটুকু আমাদের করতে দেন নির্বিঘ্নে। আসেন আমরা আলোচনা করে একমত হয়ে আগাই, এটুকু করতে সমস্যা কোথায়? প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নেব, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়।
আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। মাহবুব মুর্শিদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল একটি সাক্ষাৎকারে, এটি ইংরেজি দৈনিকের সঙ্গে উনি সাক্ষাৎকারে দিয়েছেন এবং দীর্ঘ সাক্ষাৎকার। সেখানে উনি একটা কথা বলেছেন -2 নিয়ে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে -2 বা -1 নিয়ে আপনারা কেন আতঙ্কে ভোগেন। আবার উনি গতকালকে একটি বক্তব্য রেখেছেন একটি অনুষ্ঠানে, সেখানেও কিন্তু উনি কিছুটা আতঙ্ক প্রকাশ করেছেন। বিশেষ করে উনি একটা কথা বলেছেন যে এই ধরনের সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি ক্ষমতায় থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে। কাজেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যত দ্রুত আসে তত সমাধান। বিএনপির মধ্যে এই ধরনের আতঙ্ক কেন কাজ করছে? বিএনপির এই আতঙ্ক নিয়ে আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ অতীতে বিএনপি কিন্তু এইসব নানাভাবে ভোগান্তিতে পড়েছে। কারণ 1-11 সরকারের সময় আমরা জানি যে বিএনপি কিন্তু ব্যাপক মাত্রায় ভোগান্তিতে পড়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই ক্ষতি কিন্তু পরবর্তী 15.5 বছর তাদেরকে বহন করতে নিতে হয়েছে। তো আমি মনে করি যে তাদের আতঙ্ক ঠিক আছে, কিন্তু একটা জিনিস যে এই ধরনের সরকার বলতে যদি আমরা বুঝি যে এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার বা 1-11 টাইপ সরকার, সেটা কিন্তু না। আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার বলবো। এটা একটা গণতান্ত্রিক সরকার এবং জন আকাঙ্ক্ষার ভিত্তিতে গঠিত সরকার, এবং এই সরকার বিএনপিরও সরকার, জামাতেরও সরকার, ছাত্রদেরও সরকার। এবং এই সরকার যেভাবে কাজ করছে তারা কিন্তু কোনোভাবেই এক্সক্লুড করার কোনো তাদের মানসিকতা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, যে বিএনপিকে বাদ দিয়ে, জামাতকে বাদ দিয়ে, বামপন্থীদের বাদ দিয়ে, ডানপন্থীদের বাদ দিয়ে তারা চলবে, এরকম কোনো প্রবণতা কিন্তু আমরা তাদের মধ্যে দেখছি না। বা আপনি যেটা বললেন যে -2, -1 এ ধরনের প্রবণতাও আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। ফলে এরকম আতঙ্কের কোনো ব্যাপার বা এই সরকারকে কোনোভাবেই আমাদের সরকার নয়, এটা কোনো দলই বলতে পারবে না। ফলে আমার কাছে যেটা মনে হয়, অতীত অভিজ্ঞতা থেকে তাদের যে সতর্ক অবস্থান, সেটা তাদের রাজনীতি, এবং সরকারকে সবসময় চেক অ্যান্ড ব্যালেন্স সমালোচনার মধ্যে রাখা, তারা হলো সরকারকে নানাভাবে পর্যবেক্ষণের মধ্যে রাখা, এটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির একটা কাজ। কিন্তু এখানে ভুল বোঝাবুঝির বড় ধরনের কোনো অবকাশ নেই, যে এই সরকারের এরকম কোনো রাজনৈতিক অভিলাষ উদ্দেশ্য আছে বা বিএনপির প্রতি বিরাগ আছে, এরকম কিছু নেই। আমার কাছে যেটা মনে হয় এটা একটা রাজনীতিরই অংশ। এখানে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আন্ডারস্ট্যান্ডিং এবং কথাবার্তা এগুলো খুব অব্যাহতভাবে আছে, এবং এই সরকার যে কাজ করছে এবং তার যে কার্যক্রম এবং তার যে মেয়াদ সম্পর্কে যে ধারণা আমরা পাচ্ছি, সেগুলোতেও কিছু কথাবার্তা তো হবেই। কিন্তু আমার একটা মত হলো যে যদি রাজনৈতিক দলগুলোর কোনো ধারণা থাকে যে তারা মনে করে যে হ্যাঁ, এই সরকার যে সংস্কার কর্মসূচিগুলো বা বিএনপির যে 31 দফা, সেটার যদি তারা মনে করে যে বিএনপির 31 দফা বিএনপি দিয়েছে, এখন এই 31 দফার 50% এই সরকার বাস্তবায়ন করবে, সেক্ষেত্রে তারা কিন্তু একটা টাইম ফ্রেমের প্রস্তাব করতে পারে। বা জামাত যে 10 দফা দিয়েছে, তারা কিন্তু একটা 41 দফা হোক, 10 দফা হোক, তারা একটা টাইম ফ্রেম কিন্তু প্রস্তাব করতে পারে যে এই সরকার এরকম একটা সময়। আমার জানা মতে জামাত কোনো টাইম ফ্রেম দেয়নি, এবং বিএনপিও যৌক্তিক সময় বলেছে। এখন ধরেন আপনি বলছেন যৌক্তিক সময়, আমি বলছি 2 বছর। এখন আপনি আমাকে খণ্ডন করেন যে যৌক্তিক সময় বলতে আপনি 2 বছর কেন লাগবে? ভোটার তালিকা করতে আপনার এতদিন লাগবে, নির্বাচন কমিশন গঠন করতে এতদিন লাগবে, অন্যান্য কাজ করতে এতদিন লাগবে। তো আপনি একটা টাইম ফ্রেম আপনি বেঁধে দেন, এই টাইম ফ্রেম নিয়ে আলোচনা হোক। এখন বল যদি আপনি সরকারের কোর্টে ছুড়ে দেন, সরকারের পক্ষ থেকে ইনফ্যাক্ট অফিসিয়াল কোনো বক্তব্য আমরা পাইনি, কিন্তু নানাভাবে এসেছে। কেউ বলেছেন 18 মাস, কেউ বলেছেন 2 বছর, কেউ বলেছেন 3 বছর, এরকম পেয়েছি। কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে অ্যাক্টিভ কোনো ভূমিকা নিয়ে কোনো টাইম ফ্রেমের প্রস্তাব করতে পারেনি। তারা কেউ বলছে যৌক্তিক। এখন যৌক্তিক বলতে আমরা কি বুঝবো? আমি সবসময় বলছি যে কাজই নির্ধারণ করবে সময়টা কত। এখন কাজ কমিশন বসেছে, তারা কাজের একটা আওতা নির্ধারণ করবে, রাজনৈতিক দলগুলোর সাথে বসবে, সমাজের বিভিন্ন অংশের সাথে বসবে, বসে তারা ঠিক করবে আসলে
তাদের কাজের মাত্রাটা কি, তারপরে আমরা টাইম ফ্রেমটা তৈরি করি। মির্জা ফখরুল আসলে যে কথাটা বলতে চেয়েছেন ওই সাক্ষাৎকারে, উনি বলতে চেয়েছেন যে অনির্বাচিত সরকার নিয়ে সমস্যা তৈরি হয়, কখনো কখনো তাদের অ্যাম্বিশন তৈরি হয়, অথবা নতুন কোনো আবার একটা শক্তি মানে গজিয়ে যায়। এই সরকার তো অনির্বাচিত সরকার নয়, আমরা বরং শেখ হাসিনার যে সরকার সেইটাকে বলছি অনির্বাচিত সরকার। কারণ তারা একবার একতরফা নির্বাচন করেছে, একবার রাতে ভোট করেছে, একবার তারা হলো দামি নির্বাচন করেছে। আমরা কিন্তু এই 3 দফার নির্বাচনকে অনির্বাচিত বলছি, শেখ হাসিনা সরকারকে অনির্বাচিত বলছি। কারণ এই যে নির্বাচন, একটা ফেক নির্বাচন, একটা ডামি নির্বাচন, এই নির্বাচন দেখিয়ে যেটা আমাদেরকে এতদিন ধরে বিভ্রান্ত করা হয়েছিল, সেটাকেই আমাদের অনির্বাচিত বলতে হবে। তারা যেন তেনভাবে একটা নির্বাচন দেখিয়ে যদি নিজেদেরকে নির্বাচিত বলে, সেটাকে তো আমরা নির্বাচন বলতে রাজি নই। অন্তত গণ অভ্যুত্থানের পরে এটা আর বলা চলছে না। এখন আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেখানে দেশের 90% মানুষ, শুধু তারও বেশি মানুষ যেখানে ঐক্যবদ্ধভাবে একটা শেখ হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম সেটার পতন ঘটিয়ে পুরো পার্লামেন্ট পালিয়ে গেল, যেখানে মন্ত্রিসভা পুরো পালিয়ে গেল, সেরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে সবাই কিন্তু একমত হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই এই সরকারের দায়িত্ব নিতে হবে, এবং সমস্ত রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতে এই সরকারটা গঠন করেছে। ফলে এই জায়গাটায় এটা কিন্তু একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হলেও এটা একটা গণতান্ত্রিকভাবে গঠিত সরকার, সেটাকে বেশি জনসমর্থিত, সবচেয়ে বেশি জনসমর্থিত, এবং গণ আকাঙ্ক্ষার একটা প্রতিফলন এবং প্রত্যাশা এই সরকারের উপরে আছে। মানুষ কিন্তু এটা চাচ্ছে। হ্যাঁ, এখানে হলো কোনো জরিপের ব্যবস্থা হয়নি, কোনো ভোটাভুটি হয়নি, কিন্তু 5 আগস্টের যে গণঅভ্যুত্থান এবং তারপরে সমাজের নানা অংশের যে কথাবার্তা, সেটা রাজনৈতিক দল হোক, অরাজনৈতিক সংগঠন হোক, ব্যক্তি হোক, সবার কথাবার্তা থেকে কিন্তু বোঝা যাচ্ছে এই সরকার বড় কিছু একটা করবে, সেটা তাদের প্রত্যাশা। কিন্তু আমাদের সমাজের সমস্যা কি, যে যথেষ্ট গবেষণা প্রস্তুতি এগুলো তো আমরা সংগঠিত করিনি, আমরা ম্যানিফেস্টো দেইনি, ইশতেহার আসেনি, ফলে আমরা এটার মাত্রাটা নির্ধারণ করতে পারছি না। কিন্তু মাত্রাটা যদি একবার ঠিক হয়ে যায়, আমার মনে হয় এই ভুল বোঝাবুঝিগুলোর অবসান ঘটবে। এবং সেক্ষেত্রে বিএনপির দিক থেকে, হ্যাঁ, তারা, আবারও বলছি, তারা এই যে পর্যবেক্ষণ, চেক অ্যান্ড ব্যালেন্স, তাদের যে প্রতিবাদ, এগুলো তারা অব্যাহত রাখবে, সমালোচনা অব্যাহত রাখবে। তাহলে ডক্টর ইউনূস কিন্তু বারবার বলছেন যে আমাদের সমালোচনা করেন, আমাদের ভুলগুলো ধরিয়ে দেন। আমি মনে করি যে এটা খুব পজিটিভ। বিএনপির যে বক্তব্য আসছে, হ্যাঁ অবশ্যই তারা যে উদ্বেগগুলো জানাচ্ছে, এই উদ্বেগগুলো অ্যাকাউন্টে নিয়ে এই সরকার এগিয়ে যাবে, সেটাই তো প্রত্যাশিত। আমরা তো বলতে পারি না যে বিএনপি এটা বলবে না, আমরা বলতে পারি না যে সরকার তার ভাবনাটা প্রকাশ করবে না। এখানে কিন্তু অপ্রকাশ্যে কিছু হচ্ছে না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যা মনে করছেন তিনি কিন্তু তা বলছেন, উপদেষ্টার যা মনে করছেন তারা কিন্তু বলছেন, আবার রাজনৈতিক দলগুলো, ছাত্ররা, অন্যান্য অংশ থেকে এগুলো যে সমালোচনা হচ্ছে সেগুলো আসছে, সংশোধন হচ্ছে, আবার এগিয়ে যাচ্ছে। এটাই আমি মনে করি যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। ফ্যাসিবাদ থেকে উত্তরণ ঘটিয়ে আমরা যদি নতুন গণতন্ত্রের যদি যাত্রা করি, সেখানে এই প্রক্রিয়াটা আমাদের জন্য খুবই সহায়ক হবে। ডক্টর সায়ন্ত সাখাওয়াত, মাহবুব মুর্শেদ বলছিলেন যে সবাই তার মতামত প্রকাশ করতে পারছে, অস্পষ্টতা কিছু নেই। এটা একটা ভালো দিক নিঃসন্দেহে। বিএনপি সরকারের সমালোচনা করছে, সরকার তার মনোভাব, তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে, একটা কনভারসেশনের মধ্যে রয়েছে। আমার একটি প্রশ্ন আপনার কাছে সরাসরি, যেটা মাহবুব মুর্শেদ উল্লেখ করেছিলেন, সেটি হলো যে সময়ের ব্যাপারে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, একটা উদ্বেগ প্রকাশ করছে দীর্ঘদিন ধরেই। আমার প্রশ্ন হলো যে তারা বলছেন যৌক্তিক সময়ের কথা, কিন্তু তারা কি একটা সময় উল্লেখ করতে পারেন না? না, বিএনপি সময় উল্লেখ করলে সেটা নতুন একটা বিতর্কের জন্ম দিবে। বরং যৌক্তিক সময় দিয়েই সরকারের কোর্টে বলটা তারা দিয়ে দিয়েছে যে সরকার খেলবে, এখন তারা কতটুকু খেলতে চায়। তারাই বলুক যে আমরা যে সংস্কার করতে চাই, জন আকাঙ্ক্ষা যেটা আমরা বুঝতে পারছি, তাতে এই সংস্কার হবে এবং এত সময় লাগবে, আমাদের জন্য এটা যৌক্তিক সময়। সেটা সরকারকেই আগে জানাতে হবে। বিএনপি যদি এরকম টাইম ফ্রেম বেঁধে দেয়, তাহলে সেটা আবার মনে করা হতে পারে যে বিএনপি প্রেশার ক্রিয়েট করলো। বিএনপি তো এই সরকারকে প্রেশার ক্রিয়েট করতে চায় না। আপনি দেখবেন যে এ পর্যন্ত এই সরকারের কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত ইতিমধ্যে প্রকাশিত হয়ে পড়েছে। সেই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের জন্য এই সরকারের প্রাথমিক নিয়োগদাতা যেই ছাত্ররা, তারা পর্যন্ত মাঠে নেমে গেছে প্রতিবাদ করতে। বিএনপি কিন্তু মাঠে নামেনি।
আর আপনি যেটা বলছেন যে আমরা কথা বলতে পারছি, কথা বলার স্বাধীনতা পাচ্ছি, এটা গণতন্ত্রের বিউটি, এটা আমরা প্র্যাকটিস করতে চাই। এবং আমি বিশ্বাস করি বলতে বলতে এক সময় হয়তো সরকারেরও কানে পানি যাবে, জনগণও সচেতন হবে। তবে বারবার বলতে থাকলে যদি সেটার কোনো কিছুতেই আবার কর্ণপাত না করে, তখন আমাদেরও একটু অভিমান হতে পারে, একটু রাগ হতে পারে, মনক্ষুণ্ণ আমরা হতেও পারি। কারণ আমরা শুধু বলবোই, আমাদের বলছেন মন খুলে কথা বলুন। শেখ হাসিনা বলতো যে কথা বলতে পারবা না, গলার চিপে ধরতো আইন দিয়ে এবং প্রত্যক্ষভাবে গ্রেফতার করে নিয়ে যেত কথা বলার অপরাধে। আমরা তখন ওর মধ্যে ভয়ে অল্প বিস্তর বলতাম এবং সেই বলাটাও সরকার কানে তুলতো না, কোনো পরামর্শ, কোনো সমালোচনা তারা পাত্তাই দিত না। এখন আমরা সরকারের তরফ থেকে অভয় পেয়ে সত্যি সত্যি আমরা বলার প্র্যাকটিসটা করছি। কিন্তু এখনও যদি আমরা দেখি যে আমাদের বলাটা তারা ঠিক যৌক্তিক বলাটাও কানে তুলছেন না, কিংবা কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছেন না। এই যে এসআই নিয়োগ নিয়ে যে কাণ্ডটা ঘটলো, যে শেখ হাসিনা লাঠিয়াল বাহিনী হিসেবে নিয়োগ দেওয়ার জন্য 24-এর নির্বাচনের পরে দ্রুত গতিতে লিখিত পরীক্ষা নিয়ে যাচাই বাছাই করে লিস্ট প্রকাশ করছে 3269 জন এসআই নিয়োগের প্রক্রিয়া প্রায় রেডি করে রাখলো। তাদেরকে যেই প্রক্রিয়ায় গোয়েন্দার রিপোর্ট যাচাই বাছাই করে তাদের লাঠিয়াল বাহিনী নিয়োগ দেওয়া হতো পুলিশে, সেইটাকে এই সরকারের মধ্যে কার সিগনেচারে, কার সিদ্ধান্তে কেন ভাইবার জন্য ডাকা হয়েছিল আমরা কি জানি? বা তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা আমরা দেখেছি? এই যে এইখানে কিছু উপদেষ্টা পরবর্তীত নিয়োগ নিয়ে যেটা হলো, মানে এরকম একটা বিষয় হচ্ছে যে যদি উপদেষ্টা পরিষদ তারা বা কোনো কর্নার থেকে তাদের পুশ করা এবং বলে দেওয়া যায় যে গণ অভ্যুত্থানের সময় তারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, উপদেষ্টা বানিয়ে দিচ্ছে, কিন্তু বোঝার চেষ্টা করছে না। ইটস এ ম্যাটার অফ অনলি 1 to 2 days গোয়েন্দা বিভাগকে যদি বলে যে এই ব্যক্তির বিষয়ে গত 16 বছর তার ফেসবুক স্ট্যাটাস, তার বক্তব্য, তার পত্রিকার লেখা, তার ভূমিকা আমাদের জানান, সবার মোটামুটি একটু এই উপদেষ্টা হওয়ার মতো লেভেলে যায়। একটু সংকট রয়েছে। গোয়েন্দা বিভাগে কাজ করছেন কারা? না, তাহলে সরকারের নিয়ন্ত্রণ নাই সেটা বলতে হবে। আমাদের এই একটি অনুষ্ঠানে একজন এসেছিলেন, উনি সরকারি পর্যায়ে বড় দায়িত্বে রয়েছেন। উনি স্পষ্ট বলে গেছেন যে গোয়েন্দা সংস্থার সমস্যাটা হলো যে আমরা কোনো ব্যক্তির সম্পর্কে খোঁজ খবর নিব, যাদেরকে নিব তাদের মধ্যে সমস্যা রয়েছে। এই সংকটটা কিন্তু রয়েছে। আপনার কথা আমি মানলাম, যদি সেটা হয় তাহলে বুঝতে হবে যে সরকারের এইখানে এখনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় নাই। 3 মাসে। দ্বিতীয় কথা হলো, আপনি যদি এইরকম দেন যে একে উপদেষ্টা হিসেবে আলোচনা হচ্ছে গত 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা, না পক্ষের না সুবিধাভোগী, এর বিষয়ে আপনার রিপোর্ট দেন 2 দিনের মধ্যে। তারা রিপোর্ট দিল, রিপোর্টটা যদি ভুল দেয় তারপরে সমালোচনা হয়, তাহলে তো তাদের ধরা যায় যে তোমরা আমাদের মিসগাইড করছো কেন, এবং তাদেরকে সরিয়ে দেওয়া পদ থেকে, সেটাও তো করা যায়। মূল কথা হচ্ছে নিয়োগ দেওয়ার আগে প্রক্রিয়াটা তারা চায় কিনা। এখন মনে করেন যে 16 বছর ধরে ফ্যাসিবাদের সুবিধাভোগী হলো, তাদের পক্ষে লেখলো, মুজিব বন্দনা করলো, তাদের ওই 32 নম্বরের জন্য মায়াকান্না দেখালো, এই সব কিছুই করলো, তারপরে সে গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের পক্ষে দাঁড়ালো, এই সময় তো তার মন কেঁদেছে। ছাত্র নিরস্ত্র নিরীহ ছাত্রদের উপর গুলি করছে, নির্বিচারে মারছে, অরাজনৈতিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে মেয়েদের উপর গুলি করছে, ছোট ছোট শিশুকে গুলি করছে, অনেকের কিন্তু বুক কাঁদে। আমি নাম উল্লেখ করেই বলি, নাটকের অভিনেতা মামুনুর রশিদ, তিনি পর্যন্ত নাকি একদিন, আমি জেলে ছিলাম আমি দেখিনি, শুনেছি, তিনি পর্যন্ত নাকি একদিন ছাত্রদের পক্ষে মিছিলে নেমেছিলেন। আরও আওয়ামী লীগের একদম খয়ের খা আওয়ামী লীগের পক্ষে লোক এরকম মিছিলে নেমেছিলেন। এখন শুধুমাত্র ওই বিবেচনায় নিয়ে এসে গণ অভ্যুত্থানের পক্ষে ছিল তাকে আপনি উপদেষ্টা বানিয়ে দেবেন, তাকে আপনি সরকারের গুরুত্বপূর্ণ পদে বসাবেন? আপনাকে দেখতে হবে 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধিতা সে ধারণ করে কিনা বুকে, সে ক্ষতিগ্রস্ত কিনা, নাকি সে সুবিধাভোগী। এখন এইখানে যখন আমরা এই যে পদায়ন, গুরুত্বপূর্ণ জায়গায় রাখা, অথবা গ্রেপ্তারের ব্যাপারে, শাস্তির ব্যাপারে আমরা যখন শৈথিল্য দেখি, তখন মনে হয় যে এই সরকার পরিচালনায় যারা আছে তাদের মধ্যে গলদ ঢুকে পড়েছে। তখন তো আমাদের সন্দেহ হতেই পারে যে এই যেহেতু এই ইন্টারিম গভর্নমেন্ট এটা দুর্বল সরকার হয়, রাজনৈতিক সরকারগুলো রুট লেভেলের পর্যন্ত তাদের কর্মী নেতা নানান উইং থাকে বলেও একটা শক্ত অবস্থান থাকে, তারা খারাপ করতে চাইলে বেশি খারাপ করতে পারে, ভালো করতে চাইলে বেশি ভালো করার সক্ষমতা রাখে। আর ইন্টারিম গভর্নমেন্ট হয় দুর্বল, ফলে বাংলাদেশকে জিওপলিটিক্যাল কারণে বহির্বিশ্বের অনেক দেশ নিয়ে বাংলাদেশকে নিয়ে খেলে।
আমরা এই সরকার দীর্ঘমেয়াদী হলে কারো খেলার উপাদান হয়ে পড়বে কিনা, দেশকে বিপর্যস্ত করবে কিনা, দেশের রাজনীতি বিরাজনীতিকরণ হবে কিনা। 2-2 এর একজন তো গণ অভ্যুত্থানেই মাইনাস হয়ে গেছে, অন্যদের মাইনাস করার পরামর্শ কোনো জায়গা থেকে ওহি নাজিল হবে কিনা, সেই আশঙ্কা তো বিএনপি বা যে কোনো দল ব্যক্তি করতেই পারে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। মাহবুব মুর্শিদ, আপনি লক্ষ্য করেছেন যে শুধু সরকারি পর্যায়ের এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে তা নয়, যেটা সায়ন্ত সাগত বলছিলেন যে শেষ মুহূর্তে আন্দোলনে নেমে কেউ কেউ বড় পদ বাগিয়ে নেবেন এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হবে, এটা সাধারণ মানুষ আশা করে না। আপনারা দুজনই, আমি ব্যক্তিগতভাবে চিনি দুজনকে দীর্ঘদিন ধরে, আপনারা কবে থেকে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে কাজ করছেন এবং কত দিন হলো সেটা আমরা জানি, সাধারণ মানুষ অনেকে জানে আপনাদের কর্মকাণ্ড। সেটা এক দীর্ঘ সময়, 1 যুগেরও বেশি হয়ে গেল আপনারা এটা মোকাবেলা করেছেন, কিন্তু লাস্ট মুহূর্তে নেমে পড়ে বা কিছু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কেউ কেউ বড় পদ বাগিয়ে নেবেন, এটা তো আসলে মেনে নেওয়া সম্ভব নয়। 1, 2 নম্বর, এদের অতীত কর্মকাণ্ডটা নিয়ে আসলে যাচাই বাছাই করা দরকার। আসলে ওই সময় তারা ফেসিস্ট সরকারের কাছ থেকে কি কি সুবিধা নিয়েছেন। আরেকটি প্রশ্ন আপনার সাথে একই সাথে করব, সেটি হলো দুর্ভাগ্যবশত শুধু সরকারি নয় বা সরকারি পর্যায়েই নয়, কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু এদেরকে আশ্রয় প্রশ্রয়ের বিষয়টি সামনে এসছে, আমরা জানি। এই সরকার রাজনৈতিক সরকার নয়, যেটা সায়ন্ত ভাই যেটা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর ইউনিয়ন পর্যন্ত একটা সাংগঠনিক কাঠামো থাকে এবং তাদের কিন্তু সব পেশাজীবী সেক্টরে তাদের সাংগঠনিক কাঠামো থাকে, নিজেদের লোক থাকে। এখন এই সরকারটি কিন্তু রাজনৈতিক দল সমর্থিত, কিন্তু তাদের নিজস্ব কোনো লোকবল, তাদের নিজস্ব একটা নেটওয়ার্ক কিন্তু সারা দেশে নেই, সমস্ত দপ্তরে নেই, সমস্ত পেশাজীবীর মধ্যে নেই। ফলে এই সরকারকে কিন্তু ডিপেন্ড করতে হবে অন্য রাজনৈতিক দলগুলোর উপরে, যারা তাদেরকে সমর্থন দিয়ে রেখেছে, বা অন্যান্য সংগঠনগুলোর উপরে। কিন্তু কোনো লোক নিয়োগের ব্যাপারে কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকার কখনো কথা বলেছে? আমার মনে হয় না। অবশ্যই এই সরকারের যে মানে উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সমস্ত জায়গাগুলোতে কিন্তু রাজনৈতিক দলগুলোর পরামর্শ, তাদের হলো মতামত, এগুলো সবসময় প্রাধান্য পায়। তাহলে রাজনৈতিক দলগুলো কেন সমালোচনা করছে? এখন একটা জিনিস হলো কি, এখানে যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হলো আপনি চান 100টা পদ, আপনি আরেকটা দল তারা চায় 10টা পদ, আরেকজন চায় 50টা পদ। এখন সরকারের পক্ষে কিন্তু এই 3 পক্ষকে একইভাবে খুশি করা সম্ভব না। তখন যেটা হচ্ছে আমাদের সমাজে যেটা হয়, সহনীয়তার মাত্রাটা যে পর্যায়ে থাকে, সেটা দেখা যাচ্ছে কি যে আমার যখন 100 জন হলো না, 20 জন বাদ গেল, তখনই কিন্তু আমি খেপে যাচ্ছি। কারণ এই প্রেশারটা, একজনের প্রেশারও যা, 100 জনের প্রেশারও তাই। সে কিন্তু বলছে ভাই আপনার কথা তো শুনলো না, আমাকে তো নিল না, আমাকে কিন্তু ওই পোস্টটা দিল না। এই ক্ষেত্রে হচ্ছে এখন জিনিসটা হয়েছে কি যে ধরেন কিছু কিছু পদ আছে যেগুলো আপনি ধরেন, মানে উদাহরণ হিসেবে বলি, আপনি বায়তুল মুকাররমের খতিব যাকে বানাবেন তাকে তো এরকম একটা সাংস্কৃতিক অঙ্গনের একটা পোস্ট দিতে পারবেন না। আবার সাংস্কৃতিক অঙ্গনের যে একটা পোস্ট, সেটা কিন্তু আপনি খাদ্য অধিদপ্তরের একটা পোস্ট দিতে পারবেন না। মানে এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ধরেন যখন সৈয়দ জামিল আহমেদকে শিল্পকলা একাডেমির ডিজি বানানো হলো, নানান জায়গা থেকে আপত্তি উঠেছিল, কিন্তু আমরা যখন দেখলাম যে এই সাংস্কৃতিক অঙ্গনের
আওয়ামী লীগের সুবিধাভোগী নয় এবং তাদের সমালোচনা করে এসেছেন এরকম ব্যক্তিদের মধ্যে, এবং তিনি হলো এই যখন কাশ্মীরে ভারতীয় আধিপত্য চলছে তখন তিনি রিজওয়ান নাটকটা তৈরি করেছেন এবং সেটা কিন্তু ব্যাপক রাজনৈতিক চাপের মুখে করেছেন। এখন তিনি বেস্ট চয়েস, আমাদের কাছে মনে হয়েছে তিনি বেস্ট চয়েস, সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এখন আমরা কিন্তু চাচ্ছি যে আমাদের মতো করেই এই জিনিসটা হোক। এখন আমি যদি প্রশ্ন করি, আওয়ামী লীগ আমলে 15 বছরে সাংস্কৃতিক অঙ্গনে যারা মন্ত্রী বা এরকম বিভিন্ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন তারা কি সাংস্কৃতিক অঙ্গনের কেউ? বা বিএনপি আমলেও যারা সংস্কৃতি অঙ্গনের দায়িত্ব পেয়েছেন তারা কি সংস্কৃতি অঙ্গনের কেউ, ইনসাইডার কেউ? মানে দেখা যাচ্ছে কি যে বিএনপি বা আওয়ামী লীগ কখনোই এই জিনিসগুলো ধারণ করতে পারে না। বিশেষ করে বিএনপির এই সমস্যাটা আমি বলবো যে তারা হলো সংস্কৃতি, সাহিত্য এইসব জায়গায় অসাহিত্যিক, অসাংস্কৃতিক ব্যক্তিদের কিন্তু সবসময় প্রোভাইড করে। ফলে এই জায়গাটায় একটা কমিউনিকেশন, ন্যাচারাল কমিউনিকেশন দল হিসেবে বিএনপির কখনো তৈরি হয় না। আমি বলবো যে হ্যাঁ, আপনি যখন একটা রাষ্ট্র চালাবেন সমাজের সমস্ত অংশকে কিন্তু আপনার নিতে হবে। গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটাও থাকতে হবে, সেটা তো এটার মূল শক্তি, মূল চালিকা শক্তি। কিন্তু আপনাকে হলো সমাজের মধ্যে একটা ঐক্যমত্য, একটা সমঝোতা, একটা হলো বৃহত্তর একটা ঐক্য, সেটা তৈরি করে আপনাকে আগাতে হবে। এখন এই জায়গাটায় আমরা যেতে ইচ্ছুক কিনা সেটা হলো মূল প্রশ্ন। এখন আমি মনে করি যে হ্যাঁ, যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটা অবশ্যই হতে পারে, আমরা মতামত দিতে পারি, অবশ্যই সমালোচনা হবে। কিন্তু আবার আমরা অনেককে মনে করছি যে অ্যাপারেন্টলি তিনি হয়তো আওয়ামী লীগের কাছাকাছি গিয়েছেন, কিন্তু ঘনিষ্ঠভাবে দেখলে দেখা যাবে। মাহবুব মুর্শেদ, একটি প্রশ্ন, উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন আপনি কি মনে করেন সবাই এই গণ অভ্যুত্থানের সমর্থক বা এই চেতনাকে ধারণ করে? অধিকাংশই, একটা বড় অংশ। তাহলে যারা ধারণ করেন না তাহলে তাদেরকে কেন উপদেষ্টা পরিষদ থাকবে? এখন এই জিনিসটা তো আমরা জানতে পারছি বা বুঝতে পারছি নানান জনের সমালোচনার কারণে। এই সমালোচনাগুলো এখন এই যে যাদের সমালোচনা হচ্ছে আমি মনে করি এটাও খুব পজিটিভ, কারণ তারা হলো হয়তো গণ অভ্যুত্থানের চেতনাটা তারা ধারণ করেননি শুরুতে, সমালোচনার কারণে তারা অনেক বেশি অ্যালার্ট থাকবেন এবং গণ অভ্যুত্থানের চেতনার পক্ষেই তারা কাজ করতে থাকবেন, সেটা একটা পজিটিভ। কারণ না, পথ থাকলে তো কাজ করবে, তার সুবিধার জন্য করবে, এটা স্বাভাবিক না। গণ অভ্যুত্থানের পক্ষে, গণ অভ্যুত্থানের স্পিরিটে তারা আসবেন, এটা সমালোচনা থাকলে এটা হবে। কিন্তু আপনি একটা সমাজে, আপনি ধরেন আওয়ামী লীগের যে কমিটি, ছাত্রলীগের যে কমিটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি শিবিরের অনেক নেতা ঢুকে গেছেন। সিপিবি এবং শিবির এই দুটো বিষয়ের অন্য দলের লোক ঢুকিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে অনেকের একটা বিভ্রান্তি রয়েছে। ক্যাডার ভিত্তিক সংগঠনের বৈশিষ্ট্য হলো অন্য দলের মধ্যে তার লোক ঢুকিয়ে দেয়। আপনি নিশ্চয়ই জানেন তাজউদ্দিন আওয়ামী লীগের লোক নন, উনি সিপিবির লোক, ওই দলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আব্দুল সামাদ আজাদ নামে একজন ছিলেন ন্যাপের, যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, উনি আওয়ামী লীগের লোক ছিলেন না, উনি ন্যাপ থেকে ঢুকিয়ে দেওয়া ছিল। সমস্ত ক্যাডার ভিত্তিক সংগঠনের বিষয়টা একটু আলাদা, ওদের হিসাবটা একদম আলাদা। কিন্তু আমাদের প্রশ্নটা হলো কি, বিপ্লব হয় যুক্তির চেয়ে আবেগ বেশি, এখনও আবেগ শেষ হয়নি এবং আমরা চাই এই আবেগটা শেষ না হোক, কারণ এই আবেগ শেষ হয়ে গেলে বিপ্লবের শেষ হয়ে যাবে। কাজেই যারা আবেগই ধারণ করে না, তারা যখন ভালো ভালো জায়গায় বসে পড়ে, তখন যারা এই আবেগকে ধারণ করে তারা ক্ষুণ্ণ হতেই পারে। আমরা একটা পার্সপেক্টিভ থেকে দেখছি, ধরেন আপনি একটা জায়গা থেকে মনে করছেন যে বিশিষ্ট একজন ব্যক্তি, তিনি আবেগ ধারণ করছেন না, আবার আমি আরেকটা পার্সপেক্টিভ থেকে দেখতে পাচ্ছি যে না, তিনি ধারণ করছেন। এখন মোটা দাগে আমরা যেটা দেখি যে একজন লোক বিএনপি করতেন, তার সম্পর্কে আমরা একটা পজিটিভ ধারণা পোষণ করব, কিন্তু আরেকজন লোক যিনি বিএনপি সরাসরি করতেন না কিন্তু বিএনপির প্রতি তার সমর্থন ছিল এবং সেটা তিনি পার্সোনাল মহলে বা তার নিজস্ব পরিসরে প্রকাশ করেছেন, তাকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি না। আপনি কিন্তু তার মনটা জানতে পারছেন না, বা তিনি কে, এই যে 16 বছরের শাসন, সেই ফ্যাসিস্ট শাসন যার জাতাকলে আমরা সবাই পিষ্ট ছিলাম, তিনি কীরকমভাবে পিষ্ট হয়েছিলেন সেটা কিন্তু আমরা জানতে পারছি না। ফলে এই পার্সপেক্টিভটা আমাদেরকে আসলে জানতে হবে। সমাজে এই ইন্টারাকশনগুলোর মধ্য দিয়ে সমালোচনা হবে, আক্রমণ হবে, সবই হবে, কারণ আমরা তো আর শেখ হাসিনার মতো ধরে তুলে আনছি না, ছাত্রলীগের মতো গিয়ে আক্রমণ করছি না, শারীরিক আক্রমণের শিকার হচ্ছে না কেউ হলো সেরকমভাবে অনলাইনে একটা শেমিংয়ের শিকার হচ্ছেন না। একটা আলোচনার পরিবেশ তৈরি, হ্যাঁ এখানে ভুলভ্রান্তি হচ্ছে, আমাদের সবারই ভুলভ্রান্তি হচ্ছে, কিন্তু আমরা চিনি না কেন। ধরুন আপনাকে কেউ ভিক্টিমাইজ করছে যে না তিনি আন্দোলনে ছিলেন না,
কিন্তু আপনি যখন একটা রাজনৈতিক দলের পরিচয় আপনার যদি থেকে থাকে তখন কিন্তু আপনি মুক্ত হচ্ছেন, কিন্তু আপনার যদি না থেকে থাকে আপনি কিন্তু আর দেখাতে পারছেন না যে আমি এটা করেছি। আমরা যারা আন্দোলন করেছি, সায়ন্ত ভাই জেল খেটেছেন, তার কিন্তু ওই পরিচয়ের কোনো সংকট নেই। কিন্তু ধরেন আমি জেল খাটিনি, কিন্তু আমাকেও অনেকে বলেছে আপনি কি ছিলেন। এখন আপনি তো ওই পরিচয় কিন্তু দিতে পারবেন না, তাৎক্ষণিকভাবে আপনার মনেও আসবে না যে এই পরিচয়টা আমি দিই, কিন্তু ধীরে ধীরে পরিপার্শ্ব আপনার বন্ধু বান্ধবরা বলবে যে হ্যাঁ সে ছিল। যে ইউফোরিয়া বিপ্লবের পরপর, গণঅভ্যুত্থানের পরপর যারা ছিল তারা জানে কে কে ছিল, যারা ছিল না এখন তারা এই ধরনের প্রশ্ন করে। তারা তো প্রমিনেন্ট অনেক সময় হয়ে যায়। এখন গণঅভ্যুত্থানের পর আপনি যেটা বললেন আবেগ ধরে রাখতে হবে, আবেগ ধরে রাখতে হবে, স্পিরিটটা ধরে রাখতে হবে, এর যে শিক্ষাটা ধরে রাখতে হবে, মানুষ জনগণের আকাঙ্ক্ষাটা ধরে রাখতে হবে। কিন্তু একটা সময় গিয়ে আমাদের কিন্তু একটা জায়গায় এসে পৌঁছাতে হবে, আইডেন্টিফাই করতে হবে, ভুলগুলো নির্ধারণ করতে হবে, করে সামনে এগিয়ে যেতে হবে। আমার কাছে যেটা মনে হয় আমাদের রাষ্ট্র, দেশ, সরকার সঠিক রাস্তায় যাচ্ছে। যেটা আমরা ডক্টর ইউনূস যেটা বলেছেন যে ট্রেন মানে নির্বাচনের ট্রেন লাইনে উঠেছে, সেইভাবে আমি বলতে পারি যে এই যে সংস্কৃতি বলেন, আইন বলেন বা অন্যান্য বিভিন্ন সেক্টরের সাংবাদিকতা বলেন, সবাই হলো একটা সঠিক লাইনে উঠেছে। এইটা আমরা যদি সামনে নিয়ে যেতে পারি তাহলে একটা গণতান্ত্রিক বাংলাদেশের একটা স্বপ্ন রূপকল্প কিন্তু এর মধ্য দিয়ে বেরিয়ে আসবে। ডক্টর সায়ন্ত সাখাওয়াত, আমরা সরকারের সমালোচনা করছিলাম যে যারা আন্দোলনে ছিলেন না তাদেরকে নেওয়া হয়েছে, আবেগের কথা বলছিলাম, যুক্তির কথা বলছিলেন মাহবুব মুর্শিদ। আপনার কাছে একটু অন্যরকম প্রশ্ন, রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্টদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, আমরা খবর জানি, এটি কেন হচ্ছে? এটা বাংলাদেশ একটা এমন একটা রাষ্ট্রে পরিণত হয়েছে যে এইখানে সুবিধাবাদিতা একটা শিল্পে পরিণত হয়েছে। এটা রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি সব পর্যায়ে পাবেন। এবং 1 মাস 1.5 মাসের একটা অভ্যুত্থান হয়েছে মানে আমাদের চরিত্র ফেরেশতা তুল্য হয়ে গেছে তা না, আমরা যেই মাল ছিলাম ওই মালই আছি। সুতরাং ভেতর থেকে এটা তো বের হয়ে আসে, সেটা বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সবাই তাই করছে অনেকে। তবে যদি ওই রকমই করতে থাকে তার খেসারতও দিতে হবে। তার খেসারত অতীতে সবাই দিয়েছে। বাংলাদেশ পরিচালনা এ পর্যন্ত যারা যারা থেকেছে বিভিন্ন সময় কেউই জন আকাঙ্ক্ষা খুব ভালো মাত্রায় পূরণ করতে পেরেছেন এরকম না, এবং এদের প্রত্যেকেই কম বেশি খেসারত দিয়েছে। এখন এই খেসারত দেওয়াটাকে যদি তারা পজিটিভভাবে নেয় যে আমাদের কিছু অনাকাঙ্ক্ষিত আচরণ এবং কাজের জন্য খেসারত দিয়েছে, এটা আর করব না আমরা, তাহলে ভালো। আর যদি মনে করে আমাদের অন্যায়ভাবে খেসারত দিয়েছে কেউ কেউ, অন্যায়ভাবে আমাদের অবিচার করেছে আমাদের উপরে, তাহলে হয়তো সংশোধন হবে না। আপনাকে প্রথমে দেখতে হবে 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে স্পষ্ট অবস্থান নিয়ে যারা ছিল তাদের মধ্যে যোগ্য লোক আপনি পাচ্ছেন কিনা। যদি তাদের মধ্যে যোগ্য লোক পদ দেওয়ার মতো খুঁজে না পান তখন আপনাকে কিছু ছাড় দিতে হবে যে হ্যাঁ সে প্রেসারে পড়ে ওই পক্ষে দুটো স্ট্যাটাস দিয়েছে, বা প্রেসারে পড়ে ওই পক্ষের একজন মন্ত্রীর সঙ্গে খুব বৃদ্ধতাপূর্ণ জড়িয়ে ধরে দুটো ছবি ফেসবুকে দিয়েছে, অথবা তার কাজের প্রয়োজনে ব্যবসা বাণিজ্য করে খেতে হয় সেই জন্য তাকে এটা করতে হয়েছে, অথবা সে আবেগের বশে 32 নম্বরের পক্ষে বা মুজিব বন্দনা করে দুটা পোস্ট দিয়েছে, কিন্তু তার মনে প্রাণে সে ফ্যাসিবাদ বিরোধী ছিল। আপনি ওইটুকু ছাড় দিয়ে বাঁচতে যাবেন তখনই যখন আপনি দেখবেন যে 16 বছর ধরে প্রত্যক্ষভাবে নিপীড়নের শিকার হয়ে দৃঢ়তার সঙ্গে ফ্যাসিবাদ মোকাবেলা করেছে এই রকমদের মধ্যে যোগ্য লোক পান কিনা। সেই যোগ্য লোকের কি এখনই অভাব পড়ে গেছে? 30 জন লোকের মধ্যে বেছে পাওয়া যায় না ওই রকম যোগ্য লোক? ফলে এখনই আমাদের ওই বিতর্কিতদের দিকে হাত বাড়াতে হচ্ছে কেন? আমরা এই অপ্রয়োজনীয় বিতর্কটাকে কেন সামনে আনছি তাদেরকে পদায়ন করে? ডক্টর সায়ন্ত সাখাওয়াত এবং মাহবুব মুর্শিদ, আপনারা দুজনেই দীর্ঘ সময় দিয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।